হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখো, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, প্রাইমারি টেট প্রস্তুতি 2023। দেখো বন্ধুরা, 10ই ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষার ডেট কিন্তু একটু পিছিয়ে গেল। ওকে, 24 তারিখে কিন্তু পরীক্ষাটা হচ্ছে, ডিসেম্বর মাসের 24 তারিখে পরীক্ষাটা হচ্ছে, তোমরা সবাই জানো। বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটি অবশ্যই করে দিয়েছি তোমাদের। তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে যে ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারো, যে পরীক্ষার ডেটটা পিছিয়েছে তার নোটিফিকেশনটি দেওয়া রয়েছে, নোটিশটা দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখো, প্র্যাকটিস সেট 5 নিয়ে আজকে কিন্তু উপস্থিত হয়েছি আমরা। গণিতের প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ওকে, অবশ্যই তোমরা স্কিপ করবে না। ওকে, স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল হবে। আর এবারে কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে 27+ পাওয়া। সেই 27+ পাওয়ার লক্ষ্যে কিন্তু আমরা এগিয়ে চলেছি, প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা এখনো সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছাবে না। ওকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখবে। আর তোমরা যারা ভাবছো, দেখো এই ভিডিওর সমস্ত পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওর সমস্ত পিডিএফগুলো পেতে পারবেন। ওকে, দেখো তোমরা যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো ডিএম লার্ন একাডেমি বলে। তাছাড়া তোমরা অবশ্যই করে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি রয়েছে আমরা দেখে নেব। তো চলো দেখে নিই কি কি প্রশ্ন রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার। এটি কার উক্তি? গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার। দেখো, হকবেন, বেকন, লক, ব্রেথলট। দেখো, গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বন্ধুরা। ওকে, এই যে বিভিন্ন বিভিন্ন দার্শনিকদের যে উক্তিগুলো রয়েছে, অবশ্যই তোমরা এই উক্তিগুলো ভালো করে রাখবে। ওকে, তো দেখো, গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার, এইটা বলেছিলেন কিন্তু বেকন। ওকে, সঠিক উত্তর হয়ে গেল কি বেকন। বন্ধুরা, আজকে যে 20টা প্রশ্ন রয়েছে, 20টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি সঠিক করতে পারছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর প্রত্যেককে বলে তোমরা অবশ্যই করে শেয়ার করে দাও, আর প্রত্যেকে একটা করে লাইক করে দেবে। ওকে, চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন। দেখো, অ্যাসেস কোন ল্যাতিন শব্দ থেকে এসেছে? অ্যাসেস কথাটি কোন ল্যাতিন শব্দ থেকে এসেছে? দেখো, অ্যাসাইট, এটা একই হয়ে গেছে, অ্যাসাইট, অ্যাসাইডির, আর একটা বলেছে কি অ্যাসাইডিয়ার। দেখো, তাহলে অ্যাসেস কথাটি ল্যাতিন শব্দ, তাহলে অ্যাসেস কথাটি হলো একটা কি ল্যাতিন শব্দ। এইটা কিন্তু এসেছে দেখো অ্যাসেডিয়ার কথা থেকে, অর্থাৎ ডিটটা হলো সঠিক উত্তর। ওকে, অ্যাসাইডিয়ার কথা থেকে কিন্তু ল্যাতিন শব্দটি এসেছে। ওকে, সরি, অ্যাসেস শব্দটি এসেছে কিন্তু অ্যাসাইডিয়ার কথা থেকে। ওকে, চলো নেক্সট। দেখো, 3 নম্বর বলেছে, গণিত হলো সেই বিষয় যার দ্বারা বিষয় সম্পর্কিত উপাদানগুলিকে, গণিত হলো সেই বিষয় যার দ্বারা বিষয় সম্পর্কিত উপাদানগুলিকে কি হয়, জটিলভাবে উপস্থাপন করা যায়, সরলভাবে উপস্থাপন করা যায়, সূত্রের সাহায্যে উপস্থাপন করা যায়, পদ্ধতির দ্বারা উপস্থাপন করা যায়। এটা কাটা হবে, পদ্ধতির দ্বারা উপস্থাপন করা যায়। দেখো, গণিত হলো সেই বিষয় যার দ্বারা বিষয় সম্পর্কিত উপাদানগুলিকে, সবসময় তোমরা জানো ভালোভাবে যে গণিতের মাধ্যমে কিন্তু সহজ সরলভাবে উপস্থাপন করা যায়। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল কি, দেখো বন্ধুরা, সহজ সরলভাবে উপস্থাপন করা যায়। ওকে, চলো নেক্সট, পরেরটা দেখো। 4 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো, নির্বিচ্ছিন্ন ও সঠিক মূল্যায়নের বৈশিষ্ট্য। নির্বিচ্ছিন্ন ও সঠিক মূল্যায়নের বৈশিষ্ট্য কি? শিক্ষার্থীদের অগ্রগতিকে যাচাই করা, সার্বিক বিকাশের পথে বাধা সৃষ্টিকারী উপাদানগুলিকে চিহ্নিত করা, শিক্ষার্থীদের পারদর্শিতার হার নিরূপণ করা, উপরের সবকটি। দেখো বন্ধুরা, নির্বিচ্ছিন্ন ও সঠিক মূল্যায়ন কেন করা হয়? ওকে, দেখো, তোমরা ভালো করে জানো, শিক্ষার্থীদের কোথাও ফাঁক ফোকর থাকলে শেখার ক্ষেত্রে সেগুলোকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। হ্যাঁ, আর শিক্ষার্থীদের পারদর্শিতা সেটাও নিরূপণ করতে পারি, এবং তাদের কোথায় পথে, মানে শিক্ষার পথে বা সার্বিক বিকাশের পথে কোথায় কি বাধা আসছে সেগুলো কিন্তু আমরা এই নির্বিচ্ছিন্ন সঠিক মূল্যায়নের মাধ্যমে কিন্তু অবশ্যই চিহ্নিত করতে পারি। তাহলে শিক্ষার্থীদের অগ্রগতি অবশ্যই করে আমরা যাচাই করতে পারি, সার্বিক বিকাশের পথে যে বাধা সৃষ্টিকারী উপাদানগুলিকে অবশ্যই চিহ্নিত করতে পারি, এবং শিক্ষার্থীদের পারদর্শিতার যে হার, সেই হার কিন্তু আমরা নিরূপণ করতে পারি। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? দেখো বন্ধুরা, সঠিক উত্তরটি হয়ে গেল কিন্তু দেখো উপরের সবকটি। ওকে, চলো নেক্সট, পরেরটা।
দেখো 5 নম্বর প্রশ্ন, আমরা খুবই তাড়াতাড়ি প্রশ্নগুলো করবো, যেহেতু সময় আমাদের হাতে কম, সেহেতু আমরা কিন্তু সময় নষ্ট না করে খুবই তাড়াতাড়ি প্রশ্নগুলো দেখে নেব। দেখো, সাময়িক মূল্যায়ন বলতে বোঝায়, সাময়িক মূল্যায়ন সময়ের মূল্যায়ন, শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন, পাঠ চলাকালীন মূল্যায়ন, বছরের অর্ধেক সময় পার হয়ে যাওয়ার পর মূল্যায়ন। দেখো বন্ধুরা, সাময়িক মূল্যায়ন বলতে কি, অর্থাৎ শিক্ষাবর্ষ চলাকালীন বা শিক্ষাবর্ষের কিছু সময় সময় পর যে মূল্যায়ন করা হয়, ওকে, সেই মূল্যায়নকে কিন্তু সাময়িক মূল্যায়ন বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর যে মূল্যায়ন করা হয় তাকে বলা হচ্ছে কি সাময়িক মূল্যায়ন। চল নেক্সট 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো, আবিষ্কার পদ্ধতির প্রবক্তা হলেন, আবিষ্কার পদ্ধতির প্রবক্তাকে দেখো, জন ডিউই, কিলপ্র্যাট্রিক, আর্মস্ট্রং, থিওডার। দেখো, আবিষ্কার পদ্ধতি দেখো, জন ডিউই, কিলপ্র্যাট্রিক আমরা জানি প্রকল্প পদ্ধতি, জন ডিউই আমরা জানি সমস্যা সমাধান পদ্ধতি, আর আবিষ্কার পদ্ধতি কি? আবিষ্কার পদ্ধতি হচ্ছে কি আর্মস্ট্রং। ওকে, আর্মস্ট্রং কিন্তু আবিষ্কার পদ্ধতির প্রবক্তা। চলো নেক্সট, পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন কি বলে? দেখো, শিক্ষক নির্মিত অভিক্ষার প্রশ্নের ধরন হলো, শিক্ষক নির্মিত অভিক্ষার প্রশ্নের ধরন কি? 3 রকম, 4 রকম, 2 রকম, কোনটি নয়। শিক্ষক নির্মিত যে অভিক্ষা, সেই অভিক্ষার কিন্তু ধরন বন্ধুরা করকম বলতো? দেখো 4 রকম। কি কি বলতো? অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, নৈবত্তিক, আর একটা কি হচ্ছে রচনাধর্মী। ওকে, চলো নেক্সট, পরেরটা, অভিক্ষা প্রস্তুতিতে প্রথম স্তর হলো, অভিক্ষা প্রস্তুতিতে প্রথম স্তর কি? ব্লুপ্রিন্ট প্রস্তুত করা, বিষয় নির্দিষ্ট করা, অভিক্ষার পথ প্রস্তুত করা, অভিক্ষার উদ্দেশ্য নির্দিষ্ট করা। দেখো, অভিক্ষা পদ্ধতিতে কিন্তু বন্ধুরা অভিক্ষার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু নির্দিষ্ট করা হচ্ছে তার প্রথম স্তর। ওকে, সরি, দেখো, অভিক্ষার প্রস্তুতিতে প্রথম স্তর হলো কি? অভিক্ষার উদ্দেশ্য নির্দিষ্ট করা। চলো নেক্সট, পরেরটা দেখো, গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। উক্তিটি কার? দেখো, লক, বেঞ্জামিন, হগবেন, স্টিন। দেখো, তাহলে গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। ওকে, তোমরা অবশ্যই বলো কি উত্তর হবে। দেখো, গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়, উত্তরটা কি হয়ে যাবে? দেখো, লক। ওকে, জন লক কিন্তু বলেছিলেন যে গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। দেখো, বারবার আমি কেন বলছি, কারণ বারবার বললে কিন্তু তোমাদের মনের মধ্যে এই যে বিষয়টা অবশ্যই করে গেঁথে যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু আর মুখস্থ করতে হবে না। তোমরা এখান থেকেই আমার যে কথাগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, অবশ্যই করে তোমাদের কিন্তু মনের মধ্যে এই বিষয়গুলো অবশ্যই গেঁথে যাবে। ওকে, চলো নেক্সট, দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে? পাঠ্যক্রম শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে। পাঠ্যক্রম শব্দটি এসেছে কি শব্দ? আরবি শব্দ, গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, না রোমান শব্দ থেকে? দেখো, পাঠ্যক্রম শব্দটি এসেছে কিন্তু বন্ধুরা তোমরা জানো, না জানলে জেনে নাও, তোমরা অবশ্যই জেনে থাকলে থাকতে পারে। দেখো, পাঠ্যক্রম শব্দটি কিন্তু এসেছে অবশ্যই করে ল্যাটিন শব্দ থেকে। ওকে, চলো নেক্সট, পরেরটা দেখো, শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপকে ব্যাখ্যা করেছেন। শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপকে ব্যাখ্যা করেছেন। দেখো, বেঞ্জামিন ব্লুম, এইচজি গ্যারিট, গরল্যান্ড, উডওয়ার্থ। দেখো, শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপ কিন্তু বন্ধুরা ব্যাখ্যা করেছেন। তোমরা প্রশ্নটির উত্তর দাও। ত্রিমাত্রিক স্বরূপ মনে রাখতে হবে, ত্রিমাত্রিক স্বরূপ কিন্তু বেঞ্জামিন ব্লুম কিন্তু ব্যাখ্যা করেছেন। ওকে, চলো নেক্সট, পরের প্রশ্ন দেখো কি বলেছে? 12টা কোনটি প্রকল্প পদ্ধতির স্তর? কোনটি প্রকল্প পদ্ধতির স্তর? উদ্দেশ্য স্থাপন, সমস্যা উপস্থাপন, সমস্যা বিশ্লেষণ, তথ্য সংগ্রহ। দেখো, প্রকল্প পদ্ধতির স্তর বন্ধুরা তোমরা জানো, উদ্দেশ্য স্থাপন হলো কি এখানে প্রকল্প পদ্ধতির একটি স্তর। চলো নেক্সট, পরেরটা বলছি দেখো, ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি কার উক্তি? দেখো, এটি কার উক্তি? হগবেন, বেকন, হোয়াইটহেড, না ব্রেথলট?
দেখো ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা জানো যে হগওয়েন কিন্তু এটা প্রথম তিনি বলেছিলেন যে ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতার আয়না হলো কি ম্যাথমেটিক্স, বা গণিত হলো সভ্যতার আয়না। তিনি বলেছিলেন, হগওয়েন বলেছিলেন যে গণিত হলো সভ্যতার আয়না বা ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। বন্ধুরা তোমরা মুখস্থ করে নাও, একদম মনের মধ্যে গেঁথে যাও যে ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, কথাটি কিন্তু হগওয়েন বলেছিলেন। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো, বীজগণিতের ব্যবহার প্রথম কোথায় শুরু হয়? বীজগণিতের ব্যবহার প্রথম কোথায় শুরু হয়? দেখো ব্যাবিলনে, মিশরে, ভারতে না গ্রিসে? দেখো বীজগণিতের ব্যবহার কিন্তু প্রথম শুরু হয়েছিল বন্ধুরা ব্যাবিলনে। ওকে, ব্যাবিলনের লোকেরা তারা কিন্তু প্রথমে এই বীজগণিতের ব্যবহার শুরু করেছিল। চলো নেক্সট পরেরটা দেখো, সহপাঠী কর্তৃক অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট বাই পিয়ার্স কোন ধরনের অ্যাসেসমেন্ট? অর্থাৎ সহপাঠীদের কর্তৃক, সহপাঠীদের থেকে যে অ্যাসেসমেন্ট হয় সেটা কেমন ধরনের? দেখো অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট, বাহ্যিক অ্যাসেসমেন্ট, স্ব অ্যাসেসমেন্ট, প্রস্তুতিকালীন অ্যাসেসমেন্ট। প্রস্তুতিকালীন অ্যাসেসমেন্ট তো হবে না, দেখো বাহ্যিকও হবে না, যেহেতু শিক্ষার্থীরা বা সহপাঠী কর্তৃক হচ্ছে তাহলে সেখানে কি হয়ে যাবে? দেখো স্ব অ্যাসেসমেন্ট, স্ব অ্যাসেসমেন্ট, তাদের নিজেদের দ্বারা কিন্তু অ্যাসেসমেন্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে স্ব অ্যাসেসমেন্ট। চলো নেক্সট পরেরটা দেখো, জোড় সংখ্যা, জোড় বানানটা একটু ভুল হয়ে গেছে। ওকে, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা, এক্ষেত্রে কোন পদ্ধতিতে পড়ানো সুবিধাজনক? দেখো জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা, তাহলে ধরো জোড় সংখ্যা ধরো 4 প্লাস ধরো 5। ওকে, তাহলে এটা কি হলো? 4 যোগ 5 মানে কত হলো? দেখো 9। তাহলে এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতিটা কি? দেখো একটা চারটে কলম আর 5টা কলম নিয়ে কি হলো? 9টা। এই যে একটা নতুন বিষয় তৈরি করা হলো, এটা হচ্ছে কি? দেখো সমস্যা সমাধান পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি না বক্তৃতা পদ্ধতি? দেখো বক্তৃতা পদ্ধতিতে হবে না। ওকে, আর প্রজেক্ট আর সমস্যা সমাধানও হবে না। দেখো এটা কিন্তু কি হচ্ছে? আবিষ্কার পদ্ধতি। ওকে, এটা আবিষ্কার পদ্ধতি। নেক্সট, ভাগফলের অবশেষ ভাজকের চেয়ে কম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বোঝাতে যে রীতি ব্যবহার করা যাবে? তাহলে ভাগফলের অবশেষ ভাজকের চেয়ে কম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বোঝাতে যে রীতি ব্যবহার করা যাবে সেটি কি? অনেকগুলি অঙ্ক ব্ল্যাকবোর্ডে দেখিয়ে মৌখিকভাবে শিক্ষার্থীদের ভাগ বুঝিয়ে, মিশ্র ভগ্নাংশের যোগফল হলো ভাগ এবং ভগ্নাংশের লব হলো ভগ্নাংশের ভাগশেষ, ভাজকের গুণিতককে বস্তুর শ্রেণীকরণ এবং দেখানো হয় যে বস্তুগুলি শ্রেণীর মধ্যে নেই, তারা ভাজকের চেয়ে কম। দেখো ব্ল্যাকবোর্ডে দেখি এটা তো হবে না, মৌখিকভাবে এটা তো কোনোভাবে নয়। এবার দেখো মিশ্র ভগ্নাংশের যোগফল হলো ভাগ আর ভগ্নাংশের লব হলো ভগ্নাংশের ভাগশেষ। ভাজকের গুণিতককে বস্তুর শ্রেণীকরণ, অর্থাৎ ভাজকের গুণিতক যেগুলো হবে আমরা সেগুলো গুণিতকগুলো বের করতে পারি এবং দেখানো হয় যে বস্তুগুলি শ্রেণীর মধ্যে নেই, যেগুলো নেই সেগুলো কিন্তু ভাজকের চেয়ে কম হবে অবশ্যই। ঠিক আছে, যেগুলো কিন্তু ভাজকের গুণিতকে যেগুলো থাকবে না, অর্থাৎ সেই ভাজকের গুণিতকের ছোট হবে, সেগুলো কিন্তু ভাজকের চেয়ে কম। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল ডিটা। ওকে, নেক্সট পরেরটা দেখো কি বলেছে, নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা 4, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা 4, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বাস্তবে নির্ণয় করা সম্ভব নয়, দুটি সংখ্যা পরস্পর মৌলিক হলে তারা প্রত্যেকে মৌলিক হবে, একটি জোড় একটি বিজোড় সংখ্যা সমষ্টি সর্বদাই বিজোড়। দেখো সঠিক নয় বলেছে, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কিন্তু 4, এটা অবশ্যই ঠিক। দেখো 2 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে সঠিক সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে কি 4, অবশ্যই ঠিক। দেখো ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বাস্তবে নির্ণয় করা সম্ভব নয়। দেখো পূর্ণ সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। দেখো পূর্ণ সংখ্যা কিন্তু বাস্তবে নির্ণয় করা
ছোট ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কিন্তু নির্ণয় করা সম্ভব নয়, কারণ প্লাস এবং মাইনাস ধরে যতই তুমি যাবে ততই কিন্তু আমরা সবগুলি কিন্তু পূর্ণ সংখ্যা, অর্থাৎ -1, এখানে যদি -2, ওকে, -3, এইভাবে যদি আমরা যেতে থাকি, ঠিক আছে, তাহলে কিন্তু ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো না। তাহলে এটা কিন্তু সঠিক। তারপর দেখো, দুটি সংখ্যা পরস্পর মৌলিক হলে তারা প্রত্যেকে মৌলিক হবে। দুটি সংখ্যা পরস্পর মৌলিক যদি এখানে 8 এবং 9 হয়, 8 এবং 9, দেখো এরা কিন্তু পরস্পর মৌলিক, কিন্তু দুটি সংখ্যা দেখো 8 কিন্তু হচ্ছে গিয়ে যৌগিক আর 9 মৌলিক, তাহলে এখানে কিন্তু দুটি সংখ্যা পরস্পর মৌলিক হলে তারা প্রত্যেকে মৌলিক হবে, এটা কিন্তু ভুল রয়েছে। ওকে, তাহলে এই সিটটা হয়ে গেল কি সঠিক উত্তর। ওকে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা, দেখো সিটটা। আর ডিটা দেখো, একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার সমষ্টি সর্বদাই বিজোড়। হ্যাঁ, অবশ্যই। তাহলে একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা যদি আমরা সবসময় যোগ করি, তাহলে যেমন 4 + 5, ওকে, তাহলে দেখো 4 × 5 = 9, অবশ্যই কিন্তু সবসময় বিজোড় হবে। ওকে, চলো নেক্সট পরেরটা। 19 নম্বর প্রশ্ন বলেছে, দেখো কোন ধরনের মূল্যায়নকে অ্যাভুলেশন অফ লার্নিং বলা হয়? অ্যাভালুয়েশন অফ লার্নিং বলা হয়, অর্থাৎ শেখার জন্য মূল্যায়ন বলা হয় কোনটাকে? দেখো, প্রস্তুতিকালীন মূল্যায়ন, অন্তিমকালীন মূল্যায়ন, স্থান নির্ণায়ক মূল্যায়ন, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন। কোন ধরনের মূল্যায়নকে অ্যাভালুয়েশন অফ লার্নিং বলা হয়? প্রস্তুতিকালীন, অন্তিমকালীন, স্থান নির্ণায়ক মূল্যায়ন, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন। দেখো, প্রস্তুতিকালীন মূল্যায়নকে কিন্তু বলা হচ্ছে কি অ্যাভালুয়েশন অফ লার্নিং। ওকে, চলো নেক্সট। দেখো বন্ধুরা, আজকের কিন্তু প্রশ্নের আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন রয়েছে। বন্ধুরা, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই করে চটপট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, এবং প্রত্যেকে একটা করে অবশ্যই লাইক করে দাও, আর সঙ্গে সঙ্গে একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। ওকে, তো বন্ধুরা দেখো, বাস্তব সংখ্যা অর্থাৎ দুটি অমূল্য সংখ্যার গুণফল। বাস্তব সংখ্যা সর্বদাই অমূল্য সংখ্যা, সর্বদাই মূল্য সংখ্যা, সর্বদাই একটি পূর্ণ সংখ্যা। দেখো, দুটি অমূল্য সংখ্যার গুণফল কিন্তু কি হয় বন্ধুরা? দেখো, তোমরা বলার চেষ্টা করো উত্তরটা। দেখো, বাস্তব সংখ্যা সর্বদাই অমূল্য সংখ্যা, সর্বদাই মূল্য সংখ্যা, সর্বদাই একটি পূর্ণ সংখ্যা। দুটি অমূল্য সংখ্যার গুণফল কিন্তু সবসময় একটা বাস্তব সংখ্যা হয়। দুটি অমূল্য সংখ্যার গুণফল অমূল্য হতে পারে, আবার মূল্য হতে পারে, কিন্তু এখানে দেখো অমূল্য সংখ্যা বলেছে, মূল্য সংখ্যা বলেছে, কিন্তু অমূল্য ও মূল্য বলেনি একসঙ্গে, কিন্তু দুটি অমূল্য সংখ্যার গুণফল সবসময় ভাবতে হবে যে বাস্তব সংখ্যা হবে। ওকে, তো বন্ধুরা, আজকের ছিল এই 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রত্যেকে বলবো, প্রত্যেকে লাইক করো এবং করতে থাকে এইভাবে, আর ভিডিওটি অবশ্যই করে শেয়ার করো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও, কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই। আর এই 20টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি সঠিক করতে পারলে সেটা একটু অবশ্যই করে কমেন্টে জানাও। ওকে, প্রত্যেকে ভালো থেকে পড়তে থাকে এইভাবেই, আর আমার ভিডিওগুলো অবশ্যই করে দেখতে থাকো ও প্রত্যেকের মধ্যে শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ।